মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ গোলাম রব্বানী, রংপুর ৫। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সেই সাথে আজকে প্রথম সংসদে কথা বলার সুযোগ পেয়ে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমার নির্বাচনী এলাকা ২৩ রংপুর ৫ মিঠাপুকুর উপজেলার সম্মানিত ভোটারদেরকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উপজেলা বাংলাদেশের বড় বড় উপজেলাগুলির মধ্যে অন্যতম একটি উপজেলা, যা ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলার সীমান্ত ঘেঁষেই দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা, পাশে ফুলবাড়ী উপজেলা, বিরামপুর উপজেলা এবং হাকিমপুর উপজেলা, যা বাংলাদেশের সীমান্ত ঘেঁষা। এই সমস্ত উপজেলা দিয়ে প্রতিনিয়তই আমাদের উপজেলায় অবাধে মাদকদ্রব্য প্রবেশ করছে এবং যত্রতত্র তা বিক্রি হচ্ছে। আমাদের উপজেলার যুবকেরা ছাড়াও প্রতিদিন শত শত যুবক রংপুর শহর থেকে এই মাদক ক্রয় করার জন্য আমাদের উপজেলায় প্রবেশ করছে, যা নিয়ে স্থানীয় অভিভাবকগণ উদ্বিগ্ন। এজন্য অনতিবিলম্বে আমার উপজেলার পশ্চিম প্রান্তে দুটি গুরুত্বপূর্ণ জায়গা, বালুয়া বন্দর এবং রানীপুকুর বন্দরের পাশে দুটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। সেই সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি শাখা অফিস যাতে মিঠাপুকুরে খোলা হয়, সেই বিষয়ে আবেদন জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন ২ মিনিট বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আলী আসগর, পাবনা ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী আসগর। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে প্রথমবারের মতো আমি আজকে আল্লাহ তাআলার অশেষ রহমতে এই মহান সংসদে দাঁড়িয়ে দুটি কথা বলতে পারছি। সাথে সাথে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা ৭০, পাবনা ৩, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ৩টি উপজেলার সকল প্রকার ভোটারদের জন্য। মাননীয় স্পিকার, আমার ৭১ বিধিতে যে বিষয়টি আমি উত্থাপন করতে চাই সেটা হলো আমার ভাঙ্গুড়া উপজেলার ফায়ার সার্ভিস এবং সিভিল সার্ভিস স্টেশন স্থাপন প্রসঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ৭০, পাবনা ৩, এই আসনটি ৩টি উপজেলা নিয়ে গঠিত: চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর। ভাঙ্গুড়া উপজেলাটি চাটমোহর, ফরিদপুর উপজেলার মাঝখানে অবস্থিত। মাননীয় স্পিকার, চাটমোহর ও ফরিদপুর দুটি উপজেলাতেই ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস স্টেশন ইতিমধ্যেই স্থাপিত হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ভাঙ্গুড়া উপজেলাতে কোনো ফায়ার সার্ভিস এবং সিভিল সার্ভিস স্টেশন স্থাপন না থাকায় অধিকাংশ সময় অগ্নিকাণ্ডের শিকার হতে হয় এবং এই অগ্নিকাণ্ডকে নির্বাপন করার জন্য চাটমোহর এবং ফরিদপুরের সিভিল সার্ভিস বা ফায়ার সার্ভিস স্টেশনের উপরে ভরসা করতে হয়। দেখা যায় অনেক সময় সিভিল সার্ভিস বা ফায়ার সার্ভিসের ব্যক্তিবর্গ আসার পূর্বেই আমাদের ঘর বাড়ি অনেকটাই পুড়ে যায় বা ভস্মীভূত হয়ে যায়। বিষয়টা এমন যে পাস্ট পারফেক্ট টেন্সে আমরা পড়েছিলাম একটি ইংরেজি ট্রান্সলেশন, যে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, অর্থাৎ ওই ফায়ার সার্ভিস আসার পূর্বেই আমার ভাঙ্গুড়া উপজেলার অধিকাংশ বাড়িগুলো পুড়ে ছাই হয়ে যায়। মাননীয় স্পিকার, তাই বিষয়টি অতীব জরুরি ও জনগুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় সদস্য। এই পর্যায়ে সংসদে বক্তব্য রাখবেন মাননীয় সংসদ সদস্য সিলেট ৬ থেকে নির্বাচিত জনাব এমরান আহমেদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই জীবনের প্রথম বক্তব্য রাখার জন্য মহান জাতীয় সংসদে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নেতা, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন আমার এলাকার জনগণের কাছে যাওয়ার জন্য
এবং আমি আমার এলাকা গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাকে এই মহান জাতীয় সংসদে তাদের কথা বলার সুযোগ করে দিয়েছে। আমি একটা প্রসঙ্গে উত্থাপন করতে চাই। আমাদের বিয়ানীবাজার উপজেলার কৈলাসটিলা গ্যাসটি প্রকল্পটি উদ্বোধন করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর পরবর্তীতে 1992 সালে আমাদের প্রয়াত নেত্রী, বাংলাদেশের জনগণের আপসহীন নেত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1992 সালে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই এলাকার গ্যাস এই এলাকার দেওয়ার পরে যেগুলো থাকবে বাইরে যাবে। কিন্তু পরবর্তী সরকার আর সেগুলো বাস্তবায়ন করে নাই এবং সেটা এইভাবে ফেলে রেখেছে। তা আমি আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, আমার এলাকার মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করছে যে আমাদের আবেগের স্থান মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই প্রতিশ্রুতিটুকু কবে নাগাদ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে, সেটুকুর জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি আবেদন জানাচ্ছি। পরিশেষে আপনি আজকে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করে আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আপনি আমার কলিগ হিসাবে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। এ পর্যায়ে সংসদে বক্তব্য উপস্থাপন করবেন কুষ্টিয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর। জনাব মোহাম্মদ আব্দুল গফুর। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বক্তব্যের শুরুতেই মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাকে এই সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে আমার নির্বাচনী এলাকা 76 কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারার সকল জনগণ এবং ভোটারদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। মাননীয় স্পিকার, আজ আমি এই মহান সংসদে দাঁড়িয়ে গভীরভাবে উপলব্ধি করছি যে আমাদের উপর অর্পিত দায়িত্ব শুধু রাজনৈতিক নয়, এটি একটি মহান আমানত। জনগণ আমাদের উপরে যে আস্থা রেখেছে তা রক্ষা করা আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব। মাননীয় স্পিকার, পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, অন্যায় ও জুলুম করতে নিষেধ করেন। মাননীয় স্পিকার, এই আয়াত আমাদের স্পষ্টভাবে শিক্ষা দেয় রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে ন্যায়, সততা, মানবিকতা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৃষ্টির মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর কাজ করে। মাননীয় স্পিকার, আমরা যদি সত্যিকার অর্থে জনগণের সেবক হতে চাই তাহলে আমাদের রাজনীতি হতে হবে সততার রাজনীতি, সেবার রাজনীতি এবং ন্যায় ও মানবিকতার রাজনীতি। এখানে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের কল্যাণে আমাদের সকলের হৃদয় এক হওয়া উচিত। মাননীয় স্পিকার, আমি কার্যপ্রণালী বিধি 71 বিধি অনুসারে জরুরি গুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় পানি সম্পদ মহোদয় মনোযোগ আকর্ষণ করে নোটিশ দিয়েছি। কুষ্টিয়া জেলার মিরপুর। ধন্যবাদ মাননীয় সদস্য। এ পর্যায়ে সংসদে 2 মিনিটের বক্তব্য উপস্থাপন করবেন খুলনা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর। জনাব মোহাম্মদ আলী আসগর। উনি সম্ভবত অনুপস্থিত। পরবর্তীতে নরসিংদী 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন। জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের এই মহান জাতীয় সংসদে উপস্থিত হতে পেরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সংসদ নেতা জনাব তারেক রহমান কাছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নরসিংদী 5 রায়পুরার জনগণের কাছে, যারা প্রায় লক্ষখানেক ভোট বেশি দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তবে ওনাদের কথা বলতে গেলে অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় যে নরসিংদী 5 রায়পুরা 24টা ইউনিয়ন একটা পৌরসভা নিয়ে গঠিত। তার মধ্যে 8টা ইউনিয়নই টোটালি আমাদের বাকি ইউনিয়ন থেকে আলাদা। সেখানে একটা মেঘনা নদী আছে, প্রায় 200 নৌকা প্রতিদিন মানুষ যাতায়াত করে।
এবং প্রচুর গাড়ি ফেরি পারাপার হয়, কিন্তু এই বৃষ্টি হলে আমরা চরাঞ্চলের প্রত্যেকটা ইউনিয়নকে আমরা শিল্পনগরী বলেন, পর্যটক নগরী বলেন, শিক্ষানগরী বলেন, সব দিক দিয়ে আমরা উন্নত করতে পারি। এই ব্রিজটা এতই গুরুত্বপূর্ণ যে এই ব্রিজটার উপর অনেক কিছু নির্ভরশীল। যদি এই ব্রিজটা করে আমরা নবীনগর হয়ে যদি আমরা দেবিদ্বার বা কুমিল্লা দিয়ে আমরা কানেক্ট করতে পারি ঢাকা টু চট্টগ্রামের হাইওয়ের সাথে, তাহলে আমার মনে হয় এই রাস্তা দিয়ে, এই ব্রিজ দিয়ে মানুষ সিলেটও যেতে পারবে। পাশাপাশি ঢাকা শহরে যে যানজট হয়, শত শত কাভার্ড ভ্যান, ট্রাক, গাড়ি যেটা ঢাকা শহর হয়ে গাজীপুর যায়, ভালুকা, ময়মনসিংহ যায়, সেগুলো এই রাস্তা দিয়ে যাবে। তাতে করে আমরা প্রচুর রেভিনিউ আর্ন করতে পারি, পাশাপাশি এই এলাকার উন্নয়ন করতে পারি, এই এলাকার আশপাশের সমস্ত এলাকার উন্নয়ন হয়। কাজে আমি অনুরোধ রাখবো মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কাছে এই বৃষ্টি করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। এ পর্যায়ে সংসদে বক্তব্য উপস্থাপন করবেন মৌলভীবাজার 1 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব নাসিরউদ্দিন আহমেদ। জনাব নাসিরউদ্দিন আহমেদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ কোটি গুণ শুকরিয়া আদায় করছি মহান রবের কাছে, যিনি আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সংসদ নেতা, আমাদের দলের নেতা জনাব তারেক রহমান সাহেবকে, যিনি আমার উপরে আস্থা রেখেছেন, আমাকে মনোনয়ন দিয়ে এই সংসদে নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, যেমনটি করেছিলেন 2018 সালে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের কাছে আপনার মাধ্যমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা আমাকে এই সংসদে কথা বলার জন্য তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমার এলাকা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হাকালুকির হাওর, অপরদিকে বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড, এবং আপনারা অনেকেই জানেন যে আগর আতরের রাজধানী নামে খ্যাত সুজানগর ইউনিয়ন নামে একটি ইউনিয়ন আছে আমার নির্বাচনী এলাকায়। আমি অনেক বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম মাননীয় স্পিকার, সময়ের স্বল্পতার কারণে আমি শুধুমাত্র আমাদের মৌলভীবাজার জেলায় প্রায় 193টি চা বাগান রয়েছে এবং আমার নির্বাচনী আসনে 26টি চা বাগান রয়েছে। আমাদের এই সংসদ নেতা যখন নির্বাচনের প্রচারণা শুরু করেন মার্চের 22 তারিখে, সেদিন সিলেট থেকে ওনার নির্বাচনী প্রচারণা শুরু করে মৌলভীবাজারে বিকালে ওনার নির্বাচনী প্রচারণা একটা বক্তব্যের মাধ্যমে এই চা শ্রমিক এবং চা শিল্পকে রক্ষার জন্য দেখভাল করবেন বলে উনি। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সময় শেষ। এ পর্যায়ে মাননীয় মহান জাতীয় সংসদে বক্তব্য উপস্থাপন করবেন পাবনা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু তালেব মণ্ডল। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71 পাবনা 4 ঈশ্বরদী এবং আটঘরিয়াবাসীকে, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে এই মহান সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, বাংলাদেশের অন্যতম উপজেলা ঈশ্বরদী, এখানে দেশের সর্ববৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক কেন্দ্র, অপরদিকে ইপিজেড, এহেন অবস্থায় ঘন জনবসতি এলাকা ঈশ্বরদীর রেলগেট গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এই রেলগেট দিয়ে প্রতিদিন হাজার হাজার জনগণ যাতায়াত করে, যানবাহন যাতায়াত করে। রেলগেটের দুপাশেই ঈশ্বরদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। হাসপাতাল, উপজেলা পরিষদ সহ বিভিন্ন হাট বাজার, জনগণ প্রতিদিন যাতায়াত করে, হাজার হাজার মানুষ। সেখানে রেলগেট দিয়ে
প্রতিদিন 28টি রেল যাতায়াত করে থাকে, ট্রেনগুলি যাতায়াত করে থাকে। এতে যানজট হয় এবং এই যানজটের কারণে অনেক কর্মঘণ্টা আমাদের ব্যাহত হয়। এই যানজট নিরসনের জন্য এখানে অবশ্যই একটি ফ্লাইওভার নির্মাণের আশু প্রয়োজন। এ বিষয়ে মাননীয় রেলমন্ত্রী এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উভয়ের সমন্বয়ে। ধন্যবাদ মাননীয় সদস্য। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন সিলেট 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসান। জনাব মোহাম্মদ আবুল হাসান। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, সাথে সাথে আমার নির্বাচনী এলাকা জকিগঞ্জ কানাইঘাটবাসীর শুকরিয়া আদায় করছি। মাননীয় স্পিকার, আমার উত্থাপিত বিষয়টা ছিল কানাইঘাট উপজেলায় পাথরকুয়ারি ছিল। বিগত সরকার পরিবেশের দোহাই দিয়ে এই পাথরকুয়ারি বন্ধ রেখেছেন। আমি চাই এই পাথরকুয়ারিটা পরিবেশ রক্ষা করে দ্রুত সময়ের মধ্যে পাথর উত্তোলন করার ব্যবস্থা করা হোক, কেননা এর পরিপ্রেক্ষিতে হাজার হাজার শ্রমিক আজকে দিশাহারা হয়েছে। মাননীয় স্পিকার, জেলা সদর থেকে এত দূরে একটা উপজেলা বাংলাদেশের আর কোথাও আছে বলে আমি জানি না। প্রায় 100 কিলোমিটার দূরে এই উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা, একটি রাস্তা আছে প্রায় 100 কিলোমিটার, আর মাত্র 22 কিলোমিটারের একটা বাইপাস রোড আছে। এই বাইপাস রোডটা আজকে 11 বছর থেকে অচল অবস্থায় আছে। দ্রুত গতিতে যদি স্বল্প সময়ের মধ্যে এই রাস্তার সংস্কার করা হয় তাহলে জকিগঞ্জের জনগণের খুবই সেবা হবে। সাথে সাথে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন একটা রোড আছে। মাননীয় সদস্য, আপনার নোটিশের সাথে মিল রেখে দয়া করে বক্তব্য উপস্থাপন করেন। আমরা আরেকটু অবজার্ভ করেছি, আর আগেও 2-1 মাননীয় সংসদ সদস্য নোটিশ যা দিয়েছিলেন সেই প্রেক্ষিতে বক্তব্য আসেনি। দয়া করে নোটিশের সাথে সম্পৃক্ততা রেখে বক্তব্য রাখেন। ধন্যবাদ। এই পাথরকুয়ারি থেকে পাথরগুলো উত্তোলন করা হোক, যেহেতু জনগুরুত্বপূর্ণ বিষয় মাননীয় স্পিকার, তাই আমাকে বলতে হচ্ছে। আমাদের বাংলাদেশের মানচিত্র রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব, কিন্তু আবার নির্বাচনী এলাকায় সীমান্ত রেখা কুশিয়ারা নদী, এই কুশিয়ারা নদীর ভাঙ্গনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে যাচ্ছে। অতএব জরুরি ভিত্তিতে সুরমা এবং কুশিয়ারা নদীর ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করে বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করা হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন খুলনা 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যদেরকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত যে প্রথমবারের মতন জাতীয় সংসদ সদস্য হিসাবে জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে খুলনা 6 কয়রা পাইকগাছার লক্ষ লক্ষ মানুষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনারা জানেন বাংলাদেশ একটি নদীমাতৃক ও উপকূলীয় দেশ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকাগুলো প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন এবং লবণাক্ততার কারণে দীর্ঘদিন ধরে ঝুঁকির মধ্যে রয়েছে। খুলনা জেলার কয়রা উপজেলা সুন্দরবনের নিকটবর্তী হয় এটি দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা হিসেবে বিবেচিত। এই অঞ্চলে মানুষের জীবন, কৃষি, মৎস্য ও পরিবেশের নিরাপত্তার অধিকাংশ নির্ভর করে কার্যকর ও টেকসই বেড়িবাঁধ ব্যবস্থার উপর। কিন্তু বিদ্যমান অনেক বেড়িবাঁধ দুর্বল ও জরাজীর্ণ হয় প্রতি বছরেই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। ফলে কয়রা উপজেলার উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত। সম্মানিত মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা কয়রা এবং পাইকগাছা, এর মধ্যে বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজন হয়েছে প্রায় 200 কিলোমিটার। এখন সামনে বর্ষাকাল আসছে, এই বেড়িবাঁধ নির্মাণ না হলে হাজার হাজার লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ রাখতে চাই,
যাতে করে বর্ষাকাল আসার আগেই টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা অত্যন্ত জরুরি। আশা করি বিষয়টি গুরুত্বপূর্ণ মনে করেই মাননীয় মন্ত্রী মহোদয় ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য। 2 মিনিট করে বক্তব্য রাখার পালা এখন শেষ হলো। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশসমূহের উপর আলোচনা। প্রথমে আমি দিনাজপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মিয়াকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি ডেপুটি স্পিকার হিসাবে শপথ নিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এবং ধন্যবাদ আজকে মাননীয় স্পিকারের পরিবর্তে বা মাননীয় স্পিকার জায়গায় আপনি স্পিকারের দায়িত্ব পালন করছেন, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমার নোটিশ উত্থাপনের পূর্বে আমার অনুমতি সাপেক্ষে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি বিনয়ের সাথে স্মরণ করছি গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 3 বারের সফল মরহুমা প্রধানমন্ত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচন এলাকা দিনাজপুর জেলার চিরিবন্দর খানসামা উপজেলার মেহনতি মানুষকে, যাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমি এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আমি কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করে নোটিশ দিয়েছে। আমার নোটিশের উত্থাপনীয় বিষয় দিনাজপুর জেলার খানসামা উপজেলার জয়ন্তিয়া ঘাট নদীর উপর নির্মাণাধীন ব্রিজ নির্মাণ করার লক্ষ্যে পুনঃটেন্ডার আহ্বান করে ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন করা প্রসঙ্গে। আমার নির্বাচন এলাকা দিনাজপুর 4-এর আওতাধীন চিরিবন্দর ও খানসামা উপজেলা নিয়ে গঠিত। অত্র এলাকা কৃষি প্রধান এলাকা হয়, অধিকাংশ মানুষ কৃষিকাজ করে এবং তাদের সকল চাহিদা পূরণ করে থাকে। প্রতিটি এলাকার উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষক তাদের উৎপাদিত ফসল জনগণের চলাচলের সুবিধার জন্য রাস্তা ও ব্রিজ প্রয়োজন। ব্রিজ নির্মাণের লক্ষ্যে 7-8 বছর পূর্বে দিনাজপুর জেলার খানসামা উপজেলার জয়ন্তিয়া ঘাটে নদীর উপর ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও উক্ত ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন না করে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে পালিয়ে যায়। দীর্ঘদিন ব্রিজ নির্মাণ কাজ বন্ধ থাকা এলাকার জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিন দিন জনগণের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। তাই জরুরি ভিত্তিতে খানসামা উপজেলার জয়ন্তী ঘাট নদীর উপর ব্রিজ নির্মাণে পুনঃটেন্ডার করে দ্রুত ব্রিজ নির্মাণ করা এলাকাবাসীর প্রাণের দাবি। বিষয়টি অতি জরুরি গুরুত্বপূর্ণ সম্পন্ন বিধায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত সংসদ সদস্যকেও। উনি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন সেই এলাকাটি হচ্ছে আমার নির্বাচনী এলাকার খুব কাছেই, দিনাজপুর জেলার বীরগঞ্জ এবং আপনার খানসামা বর্ডারে। এবং আজকে সেই সূত্রে আমি স্মরণ করতে চাই যে দীর্ঘদিন আগে 2001 সালের নির্বাচনের পরে নিশ্চয়ই মাননীয় সংসদ সদস্যের মনে আছে যে খানসামা এবং পাকেরহাটে একটি ব্রিজ উদ্বোধন করেছিলেন আজকে যিনি আমাদের প্রধানমন্ত্রী, সংসদ দলীয় নেতা, তিনি সেই ব্রিজটি উদ্বোধন করেছিলেন। আজকে যেভাবেই হোক তার পাশেই আর একটি ব্রিজের কথা বলছেন, আমার যতদূর মনে হয় আমাদের মাননীয় সংসদ সদস্য। এলজিডির পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলাধীন সুজালপুর ইউপি বীরগঞ্জ হেডকোয়ার্টার পাকেরহাট জিসি ভায়া বুড়ির বাজার জয়ন্তিয়া ঘাট সড়কে, এটার আইডি আছে রোড আইডি 127122007, 7350 মিটার চেইনেজে আত্রাই নদীর ওপর 450 মিটার ব্রিজটির এক প্রান্ত খানসামা উপজেলা এবং অপর প্রান্ত বীরগঞ্জ উপজেলায় পড়েছে এবং কাজটি বীরগঞ্জ উপজেলা হতে বাস্তবায়িত হচ্ছে। ব্রিজটি বাস্তবায়নের জন্য 25/9/18 তারিখে
চুক্তি সম্পাদিত হয়। 4,416.42 লক্ষ টাকা চুক্তিমূল্যে ব্রিজটি বাস্তবায়নের মেয়াদ ছিল 30/9/2023 পর্যন্ত। বর্তমানে কাজের ভৌত অগ্রগতি 61% এবং আর্থিক অগ্রগতি 58.62%। ঠিকাদার দীর্ঘদিন কাজ বন্ধ রাখায় 16/2/2026 খ্রিস্টাব্দে চুক্তিটি বাতিল করা হয়েছে। বর্তমানে অবশিষ্ট কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন আছে। দরপত্রের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাস্তবায়ন কাজ শুরু হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আমার প্রিয় শিক্ষক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। সম্পূরক প্রশ্নে মাননীয় মন্ত্রী, নীলফামারী জেলা থেকে খানসামার জয়গঞ্জ হয়ে খেয়াঘাট হতে বীরগঞ্জের ঝাড়বাড়ি খেয়াঘাটে আত্রাই নদীতে ব্রিজ নির্মাণের মাধ্যমে নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁয়ের লক্ষ লক্ষ মানুষের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়নের দ্বার উন্মোচিত করার জন্য এই এলাকায় একটি ব্রিজ নির্মাণ করা আশু প্রয়োজন বলে মনে করি। ব্রিজটি নির্মাণে কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা জানলে বাধিত হব। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব যে তিনি এই বিষয়ে যদি মন্ত্রণালয়ে একটা চিঠি দেন, তা আমরা সেটা পরীক্ষা করে নিশ্চয়ই এই কাজটি করার উদ্যোগ গ্রহণ করব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। আমি এখন গাইবান্ধা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সারকে তার জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব মোহাম্মদ শামীম কায়সার। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এই মহান সংসদে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, আপনার ঠিক মাথার উপরে, সবার উপরে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, আমাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের এই বিসমিল্লাহর প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি আজ থেকে 55 বছর পূর্বে অত্যন্ত ক্রান্তিকালীন সময়ে একটি ঘোষণার মাধ্যমে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আপনার মাধ্যমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, যিনি এই বাংলাদেশের পক্ষের শক্তি হিসেবে কাজ করতে গিয়ে ফ্যাসিস্টের নির্যাতনে, সহযোদ্ধাদের যখন নিজের দলের পরিচয়ের মার্কা ছিল না, তখন এই আইডেন্টিটি ক্রাইসিসের মুহূর্তে নিজ দলের প্রতীক ধানের শীষ তাদের হাতে তুলে দিয়ে আইডেন্টিটি প্রদান করেছিলেন সে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি আপনার মাধ্যমে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ধন্যবাদ জানাতে চাই, যিনি আপনার মাথার উপরে যেখানে ছবি সংস্কৃতি ছিল, সেই ছবির সংস্কৃতিকে পরিবর্তন করে কালিমার অমোঘ বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ক্যালিগ্রাফি বসিয়েছেন। সংসদের বিভিন্ন জায়গাও আমরা দেখতে পাচ্ছি। আমাদের দৃঢ়তা, দেশপ্রেম, অভিভাবকত্ব এবং অভিজ্ঞতার অবিসংবাদিত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমানকে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ধন্যবাদ জানাতে চাই। আমার নির্বাচনী এলাকা 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনের আপামর জনসাধারণকে, যারা দ্বিতীয়বারের মতো নির্বাচিত করে আমাকে ভোট দিয়ে এই মহান সংসদে কথা বলার জন্য পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমি বিষয়বস্তুতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলবো। আপনাকে অত্যন্ত ধন্যবাদ দিচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। রাজপথ থেকে আজকে সংসদ পরিচালনার সর্বোচ্চ আসনে আপনি বসে আমাদেরকে পরিচালনা করছেন। আপনার প্রতিবেশীর হক আপনি আদায় করার কথা বলেছেন। পাশাপাশি আমি একটু এতটুকু বলতে চাই, আমাদের রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে 4টি জেলা গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারীর 19টি আসনের মধ্যে মাননীয় স্পিকার, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের পতাকা নিয়ে একমাত্র সংসদ সদস্য হিসেবে এখানে একজন সংখ্যালঘু হিসেবে আছি। তাই প্রতিবেশীর হকের পাশাপাশি একটু সংখ্যালঘুর হকটা আদায় করার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। মাঝে মাঝে হাত তুললে একটু খেয়াল করবেন মাননীয় স্পিকার। সবশেষে আমার মূল পয়েন্টটা জানার আগে একটা ছোট্ট কথা বলবো। কিছুক্ষণ আগে আমার শ্বশুরবাড়ির এলাকা, আমার সিলেট বিভাগের এই যে মাননীয় মৌলভীবাজার বড়লেখা সুজানগরের সংসদ সদস্য কথা বলছিলেন, যখনই সিলেট বিভাগের কথা আসে মাননীয় স্পিকার, তখন আমরা এখানে একজন লড়াকু সৈনিক ছিল
মরহুম, আমরা অবশ্য জানিও না আনুষ্ঠানিকভাবে, আমরা সেই ইলিয়াস আলীকে এখনও খুঁজে পাইনি মাননীয় স্পিকার। যাদের আত্মাহুতির কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বরাবর আমি যে নোটিশটি দিয়েছিলাম এটি গ্রহণ করার জন্য আমি মহান সংসদকে ধন্যবাদ জানাচ্ছি। নোটিশটি আমি বলছি, আমি মোহাম্মদ শামীম কায়সার 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসন থেকে যে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেছি, তাতে আমার নির্বাচনী এলাকা 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ উপজেলা একটি উপজেলা নিয়ে গঠিত। অত্র এলাকা গাইবান্ধা জেলার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার অধিকাংশ মানুষ নিম্ন মধ্যবিত্ত, তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। তাদের চিকিৎসার জন্য একমাত্র এই উপজেলা হাসপাতাল, তারা দূরে গিয়ে তাদের চিকিৎসা করতে পারে না। অত্র এলাকার মানুষকে গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালের উপর নির্ভরশীল হতে হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি উপজেলা হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করা এবং উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে হাসপাতালের রোগ নির্ণয়ের লক্ষ্যে আধুনিক যন্ত্রাংশ স্থাপন করা। মাননীয় স্পিকার, বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কল্যাণে কাজ করার জন্য বদ্ধপরিকর। এই গোবিন্দগঞ্জ উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করা জরুরি। উল্লেখ্য যে বিগত 2024 সালের অক্টোবর মাসে 100 শয্যায় উন্নীত করার জন্য যে অবকাঠামো দরকার সে হাসপাতাল বিল্ডিংটা করা হয়ে গেছে এবং হস্তান্তর হয়ে গেছে। এখন শুধু 100 শয্যার যে অনুমোদন সেটা করলে তার যে অন্যান্য সাপোর্টিভ যে ফ্যাসিলিটি সেগুলো নিশ্চিত করা যায়। আমি আপনাকে জাস্ট এতটুকু উল্লেখ করে বলতে চাই, এখন 50 শয্যার যে সুবিধাগুলো আছে এখানে অপ্রতুল থাকার কারণে এই ওষুধপত্র এগুলো 2-3 মাসের মধ্যে শেষ হয়ে যায়। তাহলে 100 শয্যার যে প্রয়োজন তাতে অবস্থাটা কি দাঁড়ায়? সেই জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, গোবিন্দগঞ্জ উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালকে 100 শয্যায় উন্নীতকরণের জন্য আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বেয়ার দ্যাট ইন মাইন্ড মাননীয় মন্ত্রী, উনি কিন্তু সংখ্যা লঘু দাবি করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিজয়ের এই মাসে একজন মুক্তিযোদ্ধা হিসাবে, স্বাধীনতার এই মাসে একজন মুক্তিযোদ্ধা হিসাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 1971-এর যুদ্ধে যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, লক্ষাধিক মা বোনেরা তাদের ইজ্জত বিকিয়েছে, ইজ্জত হারিয়েছে, পঙ্গু হয়েছেন শত শত মানুষ, সহস্রাধিক মানুষ। তাদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, কালের পরিক্রমায় সেই গণতন্ত্র নিশ্চিহ্ন হয়ে গেছিল বাংলাদেশের মাটি থেকে। 1991 নির্বাচনের পর যেই সংসদের আমি একজন গর্বিত সদস্য ছিলাম, দেশনেত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষের মা, যে আসনটিতে আজকের মাননীয় প্রধানমন্ত্রী বসে আছেন, সে আসনটিতে যাকে তিনবার মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে দেখেছি, আজকে আমাদের মধ্যে আমাদের সেই মা নেই। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি সাবেক সেই প্রধানমন্ত্রী, সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 71-এর সকল বীরদের যারা শহীদ হয়েছেন, স্মরণ করি জুলাই ছাত্র জনতার বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদেরকে আল্লাহর কাছে দোয়া করি যারা আহত, আল্লাহ যেন তাদেরকে পূর্ণ শিফা দান করেন। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার বেলাব মনোহরদের সকল মানুষকে আমাকে চারবার, বিশেষ করে এইবার প্রচুর ভোটের ব্যবধানে নির্বাচিত করে এই সংসদে পাঠানোর জন্য আমি বেলাব মনোহরদের সকল মানুষকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের মাননীয় প্রধানমন্ত্রী, এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠক জনাব তারেক রহমানকে আমাকে মনোনয়ন দান করার জন্য। মাননীয় স্পিকার,
32 গাইবান্ধা 4-এর মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার কর্তৃক উত্থাপিত নোটিশটির বিপরীতে আমার বক্তব্য। মাননীয় সংসদ সদস্য, আপনি জানেন যে সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে বর্তমান সরকারের লক্ষ্য হল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করা। সে আলোকে বর্তমান সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে বর্তমানে 50 শয্যার সেবা কার্যক্রম চালু আছে। হাসপাতালটিকে 50 শয্যা থেকে 100 শয্যা উন্নীতকরণের লক্ষ্যে ইতোমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে অপারেশন প্ল্যানের আওতায় নতুন ভবন নির্মাণ সহ অবকাঠামোগত উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক বিগত 6 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে তারিখে হস্তান্তর গ্রহণ সম্পন্ন করা হয়েছে। বর্তমান জনবল ব্যবহার করে নতুন ভবনে স্বাস্থ্যসেবা চালুর দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। অতি দ্রুতই নতুন ভবনে সেবা প্রদানের কার্যক্রম চালু হবে ইনশাআল্লাহ। এছাড়া 100 শয্যার হাসপাতালের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের নিমিত্ত অতিরিক্ত পদ সৃজন ও যন্ত্রপাতি সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সার, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারবেন। নামে মিল আছে বিদায় সম্পূরক করা যাবে না, একটা প্রশ্ন করতে পারবেন দয়া করে। আপনাকে ধন্যবাদ। আসলে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। মাননীয় স্পিকার, আমার ওই প্রথম দিনেও মানে গত 15 তারিখে আমার 8 নাম্বার তারকা চিহ্নিত প্রশ্ন ছিল। স্বাভাবিকভাবেই সম্পূরক এবং আরও রিকোয়েস্ট নিতে নিতে সেটা আসেনি। এর পরের দিন মাননীয় স্পিকার 3 নাম্বার মানে 11 নাম্বার প্রশ্ন ছিল, সেদিন সংসদ আর বসেনি মাননীয় স্পিকার। যাই হোক, এরপর আজকে আসলাম, দেখলাম 42 নাম্বারে আছে, সেটাও শেষ। তো এখন যে কথাগুলো বলার ইচ্ছা ছিল সেটা তো আর বলা যাচ্ছে না, আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে যেটা বলতে চাচ্ছি, আমাদের ওখানে গোবিন্দগঞ্জে আপনার 10টি অবকাঠামো সহ এবং 7টি অবকাঠামোবিহীন উপস্বাস্থ্য কেন্দ্র আছে এবং 69টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। তো মুশকিল হলো যে আমি এবারকার ওই ঈদ পরবর্তী যখন আমি ঘুরতে গিয়েছিলাম এলাকায় জনসাধারণের সাথে, তো একটি কমিউনিটি ক্লিনিকে আমি পশ্চিম গোবিন্দগঞ্জে আমি পরিদর্শনের জন্য গিয়ে মোটামুটি গিয়ে ওখানে অসুস্থ হয়ে পড়েছি। সুস্থ অবস্থায় গিয়ে সেখানকার যে পরিবেশ আছে, আসলে ফ্যাসিস্টের আমলে তো কাগজে কলমে অনেক কিছুই ছিল, বাস্তবিক অর্থে হলো সেখানে আপনার গাছপালা এবং শ্যাওলার আখড়া আর কি। তো এই জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো এবং যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেগুলো দ্রুত আমাদেরকে সেগুলো সংস্কার করে কার্যকর করার ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই ব্যাপারে আমি একটু মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য ওনার নির্বাচনী এলাকার 10+10 20টি স্বাস্থ্য উপকেন্দ্র এবং একটি কমিউনিটি ক্লিনিক 20টি কমিউনিটি ক্লিনিকের কথা বলেছেন, 69টি। এই সিনারিও যেটা উনি বর্ণনা করেছেন মাননীয় স্পিকার, এটা সারা বাংলাদেশের একটা সিনারিও। বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে নিয়ে যে লুটপাট স্বাস্থ্য খাতে হয়েছে, যেই ধরনের অব্যবস্থাপনা হয়েছে, এতে কোথাও চলমান কোনো প্রজেক্টও মাননীয় স্পিকার কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। আপনি শুনে অবাক হবেন, 250 বেডের যে হসপিটালগুলি নির্মাণাধীন, সেইগুলির যে ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারের যে প্ল্যান করেছে, আপনার এন্ট্রান্স যেদিক দিয়ে মধ্যখানে উইদাউট এনি প্ল্যানিং বাথরুম করে রেখেছে, যেখানে কোনোদিন মানুষ ঢুকতেও পারবে না ময়লার গন্ধে। তড়িঘড়ি করে টাকা কামানোর লক্ষ্যে ইল প্ল্যানিংয়ের মাধ্যমে হসপিটালগুলিকে তাড়াতাড়ি স্ট্রাকচার করার কাজ শুরু করিয়েছিল এবং লুটপাট করেছে। আমাদের স্বাস্থ্য খাতে বর্তমানে মাননীয় স্পিকার উন্নয়নমূলক কাজে যাওয়ার মতো কোনো তহবিল নেই। এমনকি আপনি শুনে অবাক হবেন, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে পর্যন্ত আমাদের গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার মতন পর্যাপ্ত টাকা নেই, সব শেষ করে গিয়েছে। এমনকি বিগত তত্ত্বাবধায়ক সরকারের যে আমল গিয়েছে, ওনাদের আমলও যা কিছু ছিল তাহা কিছু নিঃশেষ হয়ে গিয়েছে। যাক, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে
সারা বাংলাদেশের এই অবস্থা নিয়ে 2-3 দফা আলাপ হয়েছে। ইনশাল্লাহ আগামী বাজেটের পর আমরা পর্যায়ক্রমে আমাদের সীমিত সম্পদের ভিতর থেকে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় জনগণের কাছে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিতে যতটুকু অবকাঠামোর উন্নয়নের প্রয়োজন ইনশাল্লাহ আমরা ততটুকুন করব। মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকা অবশ্যই তা থেকে বাদ পড়বে না, বরঞ্চ উনি যে কবিতার ছন্দে কথা বলেছেন আমি মনে রেখে একটু বেশি গতিতে ওনারটা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। আমি এখন কুষ্টিয়া 1 আসন হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব রেজা আহমেদকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে এই স্বৈরাচার আমলে আপনি আমার উপজেলা, একটি উপজেলা নিয়ে একটি সংসদীয় আসন, 42টি মামলা বিনা খরচে আপনি আমার 1800 আসামিকে জামিন করিয়েছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সংসদে। আমি প্রথমেই স্মরণ করি আমাদের প্রিয় নেতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি স্মরণ করি দেশমাতা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। আমি সব শ্রদ্ধা ভরে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সম্মান জানাই এবং উনি আমাকে মনোনয়ন দিয়ে দ্বিতীয়বারের মতো এই সংসদে আসার সুযোগ দিয়েছেন। এর পূর্বেও আমি উপনির্বাচনের সংসদ সদস্য ছিলাম। আমার বাবা 4 বার সংসদ সদস্য ছিলেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে 75 কুষ্টিয়া 1 দৌলতপুরবাসীকে ধন্যবাদ জানাই। আমাকে এত প্রতিকূলতার মধ্যেও 80,000 ভোট ডিফারেন্সে আমাকে এই মহান সংসদে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, আমার উপজেলা একটি বিশাল উপজেলা, 4টি ইউনিয়ন পদ্মার ধারে অবস্থিত এবং পদ্মা ভাঙনে তারা খুবই খারাপ অবস্থার মধ্যে দিন পাত করে। আপনার বিশেষ করে বর্তমানে আমার উপজেলায় মরিচা ইউনিয়নে 3টা ওয়ার্ড যদি ব্লক দ্বারা বাঁধ নির্মাণ না করা হয় 3টে ওয়ার্ড নদীগর্ভে চলে যাবে এই বছরে। একটি ইউনিয়নের 9টি ওয়ার্ড থাকে, তার 3টা এই বছরই নদীগর্ভে চলে যাবে যদি ব্লক দ্বারা বাঁধ নির্মাণ না করা হয়। তো এই বছর তো আর সম্ভব না। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে অনুরোধ করব অন্তত জিও ব্যাগ দিয়ে হলেও এই 3টে ওয়ার্ডের মানুষকে তাদের বাড়িঘর জমি জমা বাঁচানোর জন্য অন্তত অল্প খরচে জিও ব্যাগ দিয়ে এই 3টে ওয়ার্ডের মানুষকে, ইউনিয়নের মানুষকে রক্ষা করার জন্য উনি চেষ্টা করবেন। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনিকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। বিশেষ করে আমি এই কথাটুকু বলছি, বিগত আন্দোলন সংগ্রামে আপনার ত্যাগ, আন্দোলন সংগ্রামে আপনার সক্রিয় ভূমিকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ছাত্র নেতা হিসাবে দীর্ঘদিন মহসিন হল, হাজী মোহাম্মদ মহসিন হলে দায়িত্ব পালন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন এবং আন্দোলন সংগ্রামে আমরা একসঙ্গেই সেখানে সহকর্মী হিসাবে এত বেশি ভূমিকা আমরা ছিলাম। সর্বশেষ এই দেশে বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট এই হাসিনা বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে আজকে এই জাতীয় সংসদে উপনীত হয়েছে। আমি আপনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে এই জাতীয় সংসদ আসার পূর্বে আমাদের একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর এলাকাবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আপনি অভিভাবকের দায়িত্বে রয়েছেন এবং এই সংসদ আপনার নেতৃত্বে একটি আলোচনার কেন্দ্রবিন্দু এবং জাতীয় সংসদ গণতন্ত্রকে আরও বেশি অর্থবহ করে তুলবে, সেই কথাটি উল্লেখ করে আমি আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য রেজা আহমেদ ওনাকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যে উনি একজন ভাগ্যবান ব্যক্তি। এই সংসদে তিনি ৭১ বিধিতে যে জনগুরুত্বপূর্ণ নোটিশটি দিয়েছেন সেটি অত্যন্ত যৌক্তিক এবং যথেষ্ট জনগুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দাবি করে। মাননীয় সংসদ সদস্য তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন পদ্মা নদী সংশ্লিষ্ট হাটখোলা পাড়া নামক স্থানে ৭.৮০০ কিলোমিটার এবং চিলমারি ইউনিয়নের উদয়নগর নামক স্থানে ৯.২০০ কিলোমিটার সর্বমোট ১৭ কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের নিমিত্ত IWM ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং কর্তৃক পাবনা ইরিগেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট PIRDP শীর্ষক সম্ভাব্যতা সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বর্তমানে DPP প্রণয়নের কাজ চলমান রয়েছে। মাননীয় স্পিকার, উক্ত প্রকল্পটির আওতায় সিসি ব্লক এবং জিও ব্যাগের মাধ্যমে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বিদায় আমি ওনাকে এতটুকু আশ্বস্ত করছি। পাশাপাশি বর্তমানে নদী ভাঙ্গন রোধকল্পে 2025-26 অর্থ বছরে মরিচা ইউনিয়নের হাটখোলা পাড়া নামক স্থানে 480 মিটার 448 মিটার এবং সিলবারি ইউনিয়নের উদয়নগর নামক স্থানে 441 মিটার সর্বমোট 889 মিটার জিওব্যাগ ও জিওটিউবের মাধ্যমে আপৎকালীন কাজ বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও 2025-26 অর্থ বছরে মরিচা ইউনিয়নে মহিষকুণ্ডী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষার্থে পরিচালন ব্যয় খাতের আওতায় 200 মিটার অস্থায়ী তীর প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। আরও উল্লেখ্য যে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন বরাটকৃত হিস্টা নদীর নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে 64 জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প প্রথম পর্যায় এবং প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় হিস্টা নদী মহিষকুণ্ডী বাত বাজার হতে হিস্টাপাড়া পর্যন্ত 8 কিলোমিটার পুনঃখনন কাজ সমাপ্ত হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। মাননীয় সদস্য জনাব রেজা আহমেদ, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন দয়া করে। মাননীয় মন্ত্রী মহোদয়, আমার প্রশ্ন, হাটখোলা পাড়ায় করেছেন বা চিরমারিতে কিছু অংশ হয়েছে, কিন্তু কোলদেয়ার গ্রাম বলে একটি গ্রাম যেখানে 2টা ওয়ার্ড, এই জায়গায় যদি জিও ব্যাগ এই বর্ষার আগে না লাগানো হয় তাহলে এই 2টা ওয়ার্ড পদ্মা নদী গর্ভে চলে যাবে, অনেক জমি জমা চলে যাবে, অন্তত 2,500 থেকে 3,000 বাড়িও নদী গর্ভে চলে যাবে। এইটা এই বর্ষার আগেই জিও ব্যাগ ওখানে পুনঃস্থাপন করা হবে কিনা, এটা আমার প্রশ্ন। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করেছেন এবং একটি সম্পূরক প্রশ্ন করেছেন। আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আগাম বন্যার সমস্ত প্রস্তুতি আমরা ইতিমধ্যে নেওয়া শুরু করেছি। আমরা আশা করছি যে খুবই ইমার্জেন্সি ওয়ার্ক হিসাবে বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গায় আমরা খুব সতর্ক আছি কোথায় কি করতে হবে। এর মধ্যে আমরা চেষ্টা করব যে ওনার যে 2.5 কিলোমিটার সেটি যেন আমরা সেটাকে অ্যাড্রেস করতে পারি এবং সেটাকে অ্যাডজাস্ট করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য এবং মন্ত্রী মহোদয় দুইজনকেই আমার প্রতি যে জেস্টার আপনারা এক্সপ্রেস করেছেন সেজন্য আপনাদের দুইজনকে ধন্যবাদ।
আমি এখন কার্যপ্রণালী বিধি ৬২ অনুযায়ী জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাবের আওতায় প্রাপ্ত নোটিশসমূহের নিষ্পত্তি করব। প্রথম মুলতবি প্রস্তাবের নোটিশটি দিয়েছেন ঢাকা ১৫ আসন থেকে নির্বাচিত মাননীয় বিরোধী দলের নেতা জনাব মোহাম্মদ শফিকুর রহমান। তিনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ আদেশ নম্বর ১/২০২৫ এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে আলোচনা করার জন্য এই সংসদের কাজ এখন মুলতবি করা হোক মর্মে প্রস্তাব করেছেন। কার্যপ্রণালী বিধির ৬৫ বিধি অনুযায়ী আমি এখন মাননীয় বিরোধী দলের নেতা জনাব মোহাম্মদ শফিকুর রহমানকে তার মুলতবি প্রস্তাবটি উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি আপনার কাছে এই প্রস্তাবটি উত্থাপন করলাম অনুমতির জন্য। ধন্যবাদ আপনাকে। অনুমতি প্রদান করা হলো। মাননীয় বিরোধী দলের নেতার প্রস্তাবটি আপনি এখন উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমি আবারও গভীর শ্রদ্ধার সাথে বিশেষভাবে স্মরণ করছি গত 17.5 বৎসর যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আহত পঙ্গু হয়েছেন, আয়নাগরের সঙ্গী হয়েছেন, তাদের সকলকেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের এই সংসদটি গতানুগতিক কোনো সংসদ নয় এবং স্বাভাবিক ধারায় এটা গঠিত হয়নি। এই সংসদ বিশেষ একটা প্রেক্ষাপটে গঠিত হয়েছে। আমরা সকলেই এখানে আজকে যারা আছি কম বেশি 15.5 বৎসর একটি স্বৈর শাসনের, ফেসিবাদী শাসনের জাতাকলে পিষ্ট ছিলাম এবং আমার ধারণা জেলের ভাত না খাওয়া মানুষ এখানে বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আর যদি 2-1 পাওয়া যায় তারা খুবই ভাগ্যবান। তারা হয়তো দেশেই ছিলেন না, এই জন্য তাদেরকে জেলের ঠিকানা খুঁজতে হয়নি। এরকম একটা প্রেক্ষাপটে আমাদের এই সংসদ গঠিত হয়েছে। এটাও ঠিক 15.5 বছর ধারাবাহিকভাবে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, কিন্তু সেই আন্দোলনের কোনো সুফল আমরা হাতে তুলে নিতে পারিনি। এর মধ্য দিয়ে আমরা অনেকেই 23-24 সালে জেলে ছিলাম। মাননীয় সদস্য, আমি আন্তরিকভাবে দুঃখিত, বিধি অনুযায়ী লিখিত বিবৃতিটা পড়ে শোনানোর কথা। আমি যাচ্ছি, 1 মিনিট মাননীয়, আমি যাচ্ছি। আমরা জেলে ছিলাম, আমাদেরকে জেলে রেখেই একটা আমিডামি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের পরে একটা বিশেষ প্রেক্ষাপটে আমাদের তরুণ যুব সমাজের একটা দাবিকে অগ্রাহ্য অমান্য করার কারণে, গায়ের জোরে দমন করার পথ বেছে নেওয়ার কারণে তারা জীবন বাজি রেখে লড়াইয়ের ডাক দিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল। আমি তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। সেই আন্দোলনে দল মত নির্বিশেষে সমস্ত মজলুম মানবতা তাদের সাথে সম্পৃক্ত হয়েছিল। আন্দোলন সফল হয়েছিল। সেই সফলতার প্রেক্ষাপটেই সময়ের ধারাবাহিকতায় আজকের এই সংসদ। এই সংসদ যে কারণে হয়েছে এইটার প্রত্যাশা আমরা সকলেই জানি, যে এই সংসদ ফ্যাসিবাদের মূল উৎপাটনের জন্য দায়িত্ব নিয়ে হয়েছে। আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে, এই জন্যেই সংস্কারের প্রস্তাবগুলো আমরা সর্বসম্মতিক্রমে সিগনেচার করে, এটার সিগনেটরি হয়ে আমরা এখানে এসেছি। আমি এখন সেই বিবৃতিটি পড়ে শোনাচ্ছি। আমার উত্থাপনীয় বিষয় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 আদেশ নম্বর 1 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে আলোচনা উত্থাপনের কারণ। কেন আজকে আমাকে এই নোটিশটা দিতে হলো, এটাই দুঃখের বিষয়। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের প্রদত্ত রায় বাস্তবায়নের লক্ষ্যে
আইনে বর্ণিত সময়সীমার মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি, যা 30 পঞ্জিকা দিবসের মধ্যে আহ্বান করার কথা ছিল। বিষয়টি মাননীয় বিরোধী দলীয় বিষয়টি আমি গত 15 মার্চ 2026 তারিখে সংসদে উত্থাপন করি। মাননীয় স্পিকার এই ব্যাপারে আনুষ্ঠানিক নোটিশ প্রদান করার জন্য আমাকে পরামর্শ দেন। মাননীয় স্পিকারের নির্দেশনা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী কার্যপ্রণালী বিধির 62 বিধি অনুসারে উপরোক্ত জনগুরুত্বসম্পন্ন বিষয়ে সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপনের নোটিশ প্রদান করেছি। এমতাবস্থায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর বাস্তবায়ন প্রস্তাবনায় বর্ণিত পরিস্থিতি ও কারণ উল্লেখ করা প্রাসঙ্গিক হবে বলে আমি মনে করি। যেহেতু সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ ঘটিয়েছে এবং যেহেতু উক্ত গণ অভ্যুত্থানের ফলে 5 আগস্ট 2024 তারিখে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, 6 আগস্ট 2026 তারিখে জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং 8 আগস্ট তারিখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ যে সরকার কয়েকদিন আগেই মাত্র বিদায় নিল, তাহা গঠিত হয়, যা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কার্যকারিতা এবং স্বীকৃতি লাভ করতে সক্ষম হয়েছে। যেহেতু রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে সুশাসন, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ করিবার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন ব্যবস্থার সংস্কারের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে 6টি সংস্কার কমিশন গঠন করে এবং উক্ত কমিশনসমূহ স্ব প্রতিবেদন সরকারের নিকট পেশ করেন। যেহেতু উপরিক্ত প্রতিবেদনগুলোতে অন্তর্ভুক্ত সুপারিশসমূহের বিষয়ে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার 12 ফেব্রুয়ারি 2025 তারিখে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেন এবং যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশন গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও জোটের সহিত আলোচনাক্রমে সংবিধান সংস্কার সহ অন্যান্য সংস্কারের সুপারিশ সম্বলিত জুলাই জাতীয় সনদ 2025 প্রণয়ন করে এবং রাজনৈতিক দল ও জোট সমূহ সম্মিলিতভাবে উক্ত সনদে স্বাক্ষর ও তাহা বাস্তবায়নের অঙ্গীকার করেন। যেহেতু সংবিধান সংস্কার বিষয়ে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত প্রস্তাবসমূহ বাস্তবায়নের জন্য সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের অনুমোদন প্রয়োজন এবং তদুদ্দেশ্যে গণভোট অনুষ্ঠান, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও উক্ত পরিষদ কর্তৃক সংবিধান সংস্কার করার আবশ্যকতা রহিয়াছে এবং যেহেতু উপরে বর্ণিত